আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সবাই? স্যার লাস্ট ক্লাসে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়ছি। বিভিন্ন ধরনের ম্যাগনেটিক সার্কিটকে সলভ করতে হলে আমাদের যে দুইটা ল দরকার, অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা কেভিএল এর মতো, কেসিএল যেটা ফ্লাক্স ডিভাইডেড, দুইটা ফ্লাক্সের যোগফল আমাদের টোটাল ফ্লাক্সের সমান যদি ফ্লাক্স ভাগ হয়ে যায়, এটা আমরা দেখছি। এই যে দুইটা ফ্লাক্স, মেইন ফ্লাক্স থেকে যখন দুইটা ফ্লাক্স ভাগ হবে তখন কেসিএল এর মতো লিখতে পারি আমরা। সিরিজ ম্যাগনেটিক সার্কিট, এরপরে আমরা পড়ছি দুইটা টার্ন, এয়ার গ্যাপের জন্য যে আমাদের ম্যাগনেটিক সার্কিট, এই জিনিসগুলো আমরা পড়ছি। লাস্ট ক্লাসে আমরা ল্যাবের মধ্যে নতুন চ্যাপ্টার শুরু করার আর লাস্ট ল্যাবের মধ্যে আমরা এই প্যারালাল সার্কিট পড়ছি এবং আমাদের কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে আর কিছু এক্সারসাইজের অঙ্ক দেখানো হয়েছে যে কি রকমের এক্সারসাইজ অঙ্ক আসতে পারে। তো আমাদের ম্যাগনেটিক সার্কিট শেষ হয়ে গেছে। তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার নাম হচ্ছে ইন্ডাক্টর। এটা 11th এডিশনের বইয়ে হচ্ছে 11 চ্যাপ্টার 11th এডিশন 11th এডিশনের বইয়ে। আর তোমাদের বইয়ে এটা তোমাদেরকে যেটা পিডিএফ দিছি ওইটাতে খুব সম্ভবত 10 বা 12 হবে। 12 চ্যাপ্টার। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার এটা ইন্ডাক্টর শুরু করব। ইন্ডাক্টরের পরে আমাদের ক্যাপাসিট্যান্স, এরপরে ফার্স্ট অর্ডার সার্কিট, থ্রি ফেজ, এই জিনিসগুলো পড়লেই আমাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে। তো ইন্ডাকটেন্স এই জিনিসটা আসলে কি, কেন হয়, এই জিনিসটা আমরা এখন দেখব। যদি আমরা একটা কোরের মধ্যে কয়েল পেঁচাই এভাবে, আর কয়েলের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করি, তাহলে আমরা জানি যে এই কারেন্ট ফ্লো করার কারণে তার চারদিকে কি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমরা যদি কোনো কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করি তাহলে তার চারদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। নরমালি আমরা জানি যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলেও কিন্তু তার চারপাশে কি হয়, একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়। ঠিক আছে? আচ্ছা, এটার ডিরেকশনটা কিরকম হয়? যদি এদিকে কারেন্ট যায় তাহলে ডিরেকশনটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ফ্লাক্সের ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ। রাইট হ্যান্ড রুল দিয়ে যদি ধরি
হ্যাঁ, তাহলে এই দিকে কারেকশন যাবে, কারেন্ট যাবে। আর যদি নিচের দিকে কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। আচ্ছা, তোমাদেরকে ডিরেকশনটা আমি একটু একটা স্লাইডে দেখাচ্ছি। একটা স্লাইড আছে, ওই স্লাইডে ডিরেকশনটা খুব সুন্দর দেওয়া আছে। এই যে দেখো, অর্থাৎ এই বরাবর যদি কারেন্ট যায়, ঠিক আছে, তাহলে এই চারদিকে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। এটা রাইট হ্যান্ড রুল দিয়ে এভাবে দেখানো যায়, ঠিক আছে। তো এটাই আমি বলছি যে যদি উপর দিকে কারেন্ট যায় তার মানে কারেন্ট ফ্লাক্সের ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি নিচের দিকে যায় তাহলে ফ্লাক্সের ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। তো ইন্ডাক্টরে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, এটা আমরা জানি। আর ইন্ডাক্টর কি করে, এই ম্যাগনেটিক ফ্লাক্সের এনার্জিটাকে স্টোর করে রাখে, ঠিক আছে। অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড যে প্রডিউস হবে, তো এটা একটা প্রপার্টি যে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হবে, তো এই ইন্ডাক্টর কয়েলটা কি করবে, কয়েল তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ডটাকে ধরে রাখবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটাকে সে কিছুক্ষণ সময় এনার্জিটাকে স্টোর করে রাখতে পারে। এই জন্যই নর্মালি যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে আমরা এনার্জি স্টোরেজ এলিমেন্ট বলতে পারি, এনার্জি স্টোরেজ এলিমেন্ট বলি। ইন্ডাক্টর এনার্জি স্টোর করে রাখে তার ম্যাগনেটিক ফিল্ডে। লিখে রাখো, an inductor stores the energy in its magnetic field a capacitor stores the energy in its electric field. তো আমরা আজকে ইন্ডাক্টরটা পড়বো, ক্যাপাসিটর আমরা ইন্ডাক্টরের চাপটা শেষ করে পরে আমরা ক্যাপাসিটর ধরবো। অর্থাৎ ইন্ডাক্টর কি করতে পারে, এনার্জিকে ইন্ডাক্টর বাংলাটা কি স্যার? বাংলাটা ইন্ডাক্টর বাংলা কি বলে, এটা তো নেটে সার্চ দিও তো, ইন্ডাক্টরের বাংলা কি আমরা আবেশক স্যার। হইতে পারে। তোমাদের ইন্টারে বই ছিল নাকি আবেশক নাকি এই জানি, আমার খেয়াল নাই, অনেকদিন আগে দেখা ইন্টারনেট বই থাকতে পারে। আর ক্যাপাসিটর তো তোমরা জানো, জি স্যার। ক্যাপাসিটর তোমাদের বই পড়ানোই হয়েছে। তো নরমালি ইন্ডাক্টর, আর আমরা ইন্ডাক্টর পড়ার পরে আমরা ইন্ডাক্টর কয়েল পেঁচালে এই যে আমার ইন্ডাক্টর হয়ে যাচ্ছে, আর আবার এই কয়েল পেঁচালে আবার এই যে রেজিস্টরও হচ্ছে। তো জিনিসটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি, এই জিনিসটা আমরা পরে দেখব, ঠিক আছে। আগে আমরা ইন্ডাক্টরের কিছু বেসিক যে প্রপার্টি, ইকুয়েশন এবং বিভিন্ন ধরনের ইন্ডাক্টর, এবং আমরা পড়বো যে
ইন্ডাক্টরের প্র্যাকটিক্যাল সার্কিট, ঠিক আছে, ইন্ডাক্টরের কিছু প্রপার্টি, এই জিনিসগুলো আমরা আজকে পড়ব। তো মোটামুটি ইন্ডাক্টরের সবকিছুই আজকে চেষ্টা করবো শেষ করে দেওয়ার। তোমরা একটু মনোযোগের সাথে শুনবা। তো যেটা বলতেছিলাম যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করি কয়েল পেঁচিয়ে কোরের মধ্যে, নরমালি যেটা, এটাকে আমরা ইন্ডাক্টর বলবো। তো তখন এটা কারেন্টের চারপাশে একটা কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে। এটা তোমরা আগেই পড়ে আসছো, ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক এনার্জি ইন্ডাক্টর কিছুক্ষণের সময় কি করতে পারে, ধরে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে। তো এই জন্য ইন্ডাক্টর কে এনার্জি স্টোরেজ এলিমেন্ট বলা হয়। তো এখন আমরা দেখব যে এনার্জি যে স্টোর করে রাখবে কি পরিমাণ, এটার নাম হচ্ছে ইন্ডাক্টর, কিন্তু কি পরিমাণ এনার্জি স্টোর করে রাখবে, অর্থাৎ তার ইন্ডাকটেন্স লেভেল কতটুকু, যত বেশি ইন্ডাকটেন্স হবে তত বেশি এনার্জি সে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো করি তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। যে পরিমাণ যত বেশি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে তত পরিমাণই তো এনার্জি স্টোর করবে। অর্থাৎ কত বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তার চারপাশে প্রডিউস করবে, হ্যাঁ, এইটার যে আমরা মেজার করব যে প্যারামিটার, এটাকে আমরা বলবো ইন্ডাকটেন্স। একটা হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর হবে যে এই ডিভাইসটাকে, হ্যাঁ, এটাকে আমরা বলবো ইন্ডাক্টর। যেমন আমরা রেজিস্টর বলি, এটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর, কিন্তু তার যে প্রপার্টি এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। সিমিলারলি এটাকে আমরা ইন্ডাক্টর বলবো, আর এটার যে প্রপার্টি কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে, তার যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার যে ক্ষমতা, এটাকে আমরা বলবো ইন্ডাকটেন্স। আচ্ছা, ইন্ডাকটেন্স আমার কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, এটা তোমরা এটার কনস্ট্রাকশন দেখলেই বোঝা যায়। দেখো এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে কয়েল কয়েল পেঁচানো হয়েছে, এখানে যে কতগুলা টার্ন আছে, টার্নের উপর নির্ভর করতেছে। এরপরে তোমার কয়েল যে পেঁচানো হয়েছে, এখানে যে এই এরিয়া, এর মধ্যে যে এরিয়া, এটা যদি ধরো এই যে কয়েলে পেঁচাচ্ছে, যে এটার একটা এরিয়া আছে, এই এরিয়াটা কত, ঠিক আছে, এরপরে কতটুকু পেঁচাইছি, লেন্থ কত, এই জিনিসটার উপর নির্ভর করে যে লেন্থ কি, কি পরিমাণ টার্ন আছে, এরিয়া, লেন্থ, টার্ন। আরেকটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই যে ম্যাটেরিয়াল, তো এর যে পারমিয়াবিলিটি, আমরা যে এটা দিয়ে, যে ম্যাটেরিয়ালটা দিয়ে এই কয়েলটা পেঁচাবো, এটার যে পারমিয়াবিলিটি, এটার উপর নির্ভর করবে আমাদের যে ইন্ডাকটেন্সটা কতটুকু হবে, ঠিক আছে। তো এখন তার মানে ইন্ডাকটেন্সটা আমরা দেখতেছি যে এল সমান সমান মিউ এ এন স্কয়ার ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। অর্থাৎ পারমিয়াবিলিটি কেমন এর উপর নির্ভর করতেছে, এরপরে এরিয়া কত এটার উপর নির্ভর করতেছে, আর নাম্বার অফ টার্ন এর উপর নির্ভর করতেছে, লেন্থ কতটুকু, কত লম্বা, এটার উপর ইন্ডাকটেন্সটা নির্ভর করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে এন স্কয়ার। অর্থাৎ এন স্কয়ার, দেখো কোনোটার উপর স্কয়ার নাই, এন এর উপর একটা স্কয়ার আছে, অর্থাৎ স্কয়ারের সাথে, অর্থাৎ টার্ন সংখ্যার সাথে ইন্ডাকটেন্সের বাড়া কমা এটা অনেকাংশে নির্ভরশীল, ঠিক আছে। টার্ন সংখ্যা এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে ইন্ডাকটেন্স এল সমান সমান মিউ সমান সমান আমরা লিখতে পারি মিউ আর
মিউ নট এ এন স্কয়ার ডিভাইডেড বাই এল, যেখানে মিউ আর হইতেছে রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ নট হচ্ছে permeability of air, তো এটাকে যদি আমরা আবার মিউ নট সমান সমান এয়ার এর পারমিয়াবিলিটি জানি 4 পাই 10 ইনভার্স 7, ঠিক আছে 4 পাই 10 ইনভার্স 7 এটা আমরা জানি। এটা যদি আমরা বসিয়ে দেই এই ইকুয়েশনে, তাহলে আমরা ইকুয়েশনটা এরকম পাবো 4 পাই 10 ইনভার্স 7 ইনটু মিউ আর এ এন স্কয়ার ডিভাইড বাই এল, ঠিক আছে। ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি, ইন্ডাকটেন্সের একক হেনরি। এটা হেনরি, জোসেফ হেনরি নামক এক সায়েন্টিস্ট এই ইন্ডাকটেন্স এই জিনিসটা আবিষ্কার করার কারণে তার নাম অনুসারে এটাকে হেনরি বলা হয়। বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিবা। অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে এইচ দিয়ে প্রকাশ করব, হেনরি। তো এখন এই ইন্ডাকটেন্স এল আচ্ছা, এটাকে আবার এইভাবেও লেখা যায় যে আচ্ছা এটা একটা হলো মিউ আর, এটা একটা ইকুয়েশন হইলো, ধরো 1 নম্বর ইকুয়েশন। আরেক ভাবে লেখা যায়, এটা হচ্ছে আমরা যদি মিউ আরটাকে সামনে রাখি আর মিউ নট এন স্কয়ার এ বাই এল এটাকে বাইরে রাখি, তাহলে এই টার্মটাকে আমরা লিখতে পারি যে যেহেতু এটা মিউ নট এয়ারের পারমিয়াবিলিটি, যার কারণে এটাকে আমরা লিখতে পারি এয়ারের ইন্ডাকটেন্স, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি যে মিউ আর ইনটু এল নট এয়ারের ইন্ডাক্ট, এটাকে যদি আমরা এয়ারের ইন্ডাকটেন্স লিখি তাহলে আমরা মিউ আর ইনটু এল নট এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ কোন ফেরোম্যাগনেটিক কোরের ইন্ডাকটেন্স কি পরিমাণ বাধা দিবে, কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, এটা নির্ভর করতেছে এই এয়ারের ইন্ডাক্টরের সাথে আমরা রিলেটিভ যে পারমিয়াবিলিটি এটার গুণফল, ঠিক আছে। এটাকে এভাবে বলা যায় যে the inductance of an inductor with a ferromagnetic core is mu r times the inductance of air core, অর্থাৎ ফেরোম্যাগনেটিক কোরের যে ইন্ডাকটেন্স এটা মিউ আর টাইমস গুণন কি এয়ারের ইন্ডাকটেন্স নরমালি। অর্থাৎ এইখান থেকে জাস্ট এই মিউ নট এ এন বাই এল কে আমরা এয়ারের ইন্ডাকটেন্সটা বলে এটাকে মিউ আর এর সাথে গুণফল হিসেবে আমরা লিখতে পারি। আচ্ছা, এগুলা জাস্ট বেসিক যে প্রপার্টি, এগুলা একটা এক্সাম্পল আমরা দেখবো, এটা হচ্ছে কিভাবে আমরা ইন্ডাকটেন্সটা বের করতে পারি, এটা আমরা একটু দেখবো। যে একটা যদি আমার কয়েল দেওয়া থাকে এরকম, তোমরা ড্র করো আমার সাথে। এটা ধরো আমাদের একটা ইন্ডাক্টর দেওয়া আছে, ইন্ডাক্টরটার এটা হচ্ছে এখান থেকে একটু, এটা হচ্ছে ডি, ডায়ামিটার দেওয়া আছে 1/4 ইঞ্চি, 1/4 ইঞ্চি। ইঞ্চি মানে এভাবে দেওয়া থাকতে পারে অথবা 1/4 এভাবে দেওয়া থাকতে পারে, এটাও ইঞ্চি, একই জিনিস। টার্ন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 100 টার্ন
আর এয়ার কোর, এখানে এয়ার কোর দেওয়া আছে। এয়ার কোর অর্থাৎ ভিতরে কোনো কোনো ম্যাটেরিয়ালের কোর নাই, অর্থাৎ শিট স্টেট কোবাল্ট ভিতরে নাই, এয়ার কোর ভিতরে কিছু নাই। আর লেন্থ দেওয়া আছে, লেন্থ এল, এটা সমান সমান দেওয়া আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি এই। তো বলছে তো তাহলে ইন্ডাকটেন্স কত এটা বের করতে বলছে। তো আমরা দেখো এল সমান সমান আমরা জানি যে মিউ, এরপরে এন স্কয়ার এ ডিভাইডেড বাই এল। আর মিউ সমান সমান আমরা জানি আবার 4 পাই 10 ইনভার্স 7 ইনটু মিউ আর, যে একটু আগে আমরা এটা প্রমাণ করছি, এন স্কয়ার এ বাই এল, এটা আমরা জানি। এখন এন সমান সমান 100 টার্ন, এটা এখান থেকে বসাই দিতে পারি। এল সমান সমান 1 ইঞ্চি, এখান থেকে বসাই দিতে পারি। আর এ সমান সমান হচ্ছে এরিয়া। আচ্ছা, এরিয়াটা কিভাবে বের করব দেখো, এরিয়াটা বের করার উপায় হচ্ছে এ সমান সমান, আচ্ছা এইটা দেখো একটা সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারের মতো, যে আমরা যদি একটা সিলিন্ডার চিন্তা করি, দেখো সিলিন্ডারের মতো, কিন্তু এই যে আমাদের কয়েলটা পেঁচানো হচ্ছে দেখো এইভাবে, এটা একটা সিলিন্ডারের মতো। আর সিলিন্ডারের মতো যেহেতু এটা পেঁচানো, তো যার কারণে এই ইন্ডাক্টরের যে এরিয়াটা যেটা হবে, এই এরিয়াটাকে আমরা বের করব হচ্ছে এই, আর সিলিন্ডারের যে এরিয়া এটা হচ্ছে কি, আমরা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা আমাদের কি একটা সার্কেল হবে, এই সার্কেলের যে এরিয়া, সার্কেলের এরিয়াটাই হবে আমার এই ইন্ডাক্টরের এখানে যে এ, এটার এরিয়া। আর এটার এরিয়া হচ্ছে কি পাই আর স্কয়ার, আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আচ্ছা, এখানে তো পাই দেওয়া না, এখানে দেওয়া আছে ডি, ডায়ামিটার, অর্থাৎ এখান থেকে এটুকের যে ডায়ামিটার, তার মানে যদি আমরা ডি দিয়ে লিখি, ডি বাই 2 হবে আর কে, তার মানে আসতেছে 1/4 পাই ডি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এভাবে আমরা 1/পাই ডি স্কয়ার দিয়ে বসিয়ে দিয়ে আর এখানে লেন্থ বসিয়ে দিলে আমার ইন্ডাকটেন্সটা বের হয়ে যাবে। কিন্তু এখানে একটু কথা আছে, এটা হচ্ছে এখানে ইঞ্চিতে বলা আছে তোমার ডি 1/4 ইঞ্চি, আর এখানে এলটা হচ্ছে কি 1 ইঞ্চি। তো প্রথমে তোমাকে এটাকে ইঞ্চিকে মিটারে কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমাদের এই সবগুলো আমরা এসআই ইউনিটে মিটারে আমরা প্রকাশ করব। এই জন্য তোমাকে প্রথমে এই ইঞ্চিগুলোকে মিটারে নিতে হবে। আর তোমরা জানো যে মিটারে নিতে হলে কি করতে হয়, মনে আছে? মনে নাই? বলো তো। 3.2 দ্বারা গুণ করতে। 1 ইঞ্চি কে মিটারে নিতে হলে তোমার 39.37 এটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে এটা ইকুইভ্যালেন্ট মিটারে আসবে। ঠিক আছে? এটা এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারো, ক্যালকুলেটরে কনভার্ট আছে, শিফট 7 ক্লিক করলে ইএস যে ক্যালকুলেটর আছে, তখন কনভার্সন 01 এ ক্লিক করলে এটা ইঞ্চি টু সেন্টিমিটারে চলে আসে। তো এখানে আবার সেন্টিমিটার থেকে আবার তখন মিটারে কনভার্ট করলেই আমার মিটারে চলে আসে। অথবা তুমি সরাসরি 39.37 দিয়ে যদি ভাগ করো ইঞ্চিকে, তাহলে সরাসরি আমার মিটারে চলে আসবে। ঠিক আছে? তো এই জন্য 1 ইঞ্চিকে প্রথমে মিটার বানিয়ে নিবা, আর এরিয়াটাও প্রথমে বের করে নিবা। ঠিক আছে? এরিয়া যেটা 1/4 পাই, আর ডি সমান সমান তো 1/4 ইঞ্চি, ডি সমান সমান 1/4 মানে 0.25, তার মানে কি 0.25। এটাকে আবার আমার কি করতে হবে, ইঞ্চিতে নিতে হবে, তার মানে 39
0.37 ভাগ দিলাম, পরে আমি স্কয়ার করব, তাহলে এটা আমার টোটালটা মিটারে চলে আসবে, মিটার স্কয়ার হয়ে যাবে। এরপর লেন্থ এটা বসিয়ে দিলে আমাদের ইন্ডাকটেন্সটা বের হয়ে যাবে। আমি সরাসরি লিখে দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেট করে বের করবা। 15.68 15.68 মাইক্রোমিটার। মাইক্রোমিটার, এটা হবে আমাদের ইন্ডাকটেন্স। এটা হলো প্রথম অ্যান্সার। 2 হচ্ছে যে, আচ্ছা এখানে একটা কথা বলি, মিউ আর যেটা, মিউ আরটাকে যেহেতু এখানে দেওয়া নাই, তখন রিলেটিভ পারমিয়াবিলিটিকে যখন দেওয়া থাকবে না তখন এটাকে আমরা 1 ধরে নিব। ঠিক আছে, যখন দেওয়া থাকবে না রিলেটিভ পারমিয়াবিলিটি, হ্যাঁ, তখন এটাকে আমরা 1 ধরে নিব। আর যখন রিলেটিভ পারমিয়াবিলিটি দেওয়া থাকবে, আমার কোরের কোন রিলেটিভ পারমিয়াবিলিটি দেওয়া আছে, তখন আমরা এটাকে ধরে নিব, 2000 ধরে নিব। অর্থাৎ যখন আমরা রিলেটিভ পারমিয়াবিলিটি থাকবে 4 পাই 10 ইনভার্স 7 2000 দেওয়া আছে, তখন 2000 ধরবো, n ধরবো a ডিভাইড বাই l বসিয়ে আমরা অ্যানসার বের করব। এটা তোমরা করে নিবা। আচ্ছা, এরপরে আসো যে আমরা পড়বো যে ইন্ডাক্টরের টাইপস, ক্লাসিফিকেশন অফ ইন্ডাক্টর, টাইপস অফ ইন্ডাক্টর, কি কি ধরনের ইন্ডাক্টর আছে আমাদের, এটা আমরা পড়বো। ইন্ডাক্টর দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল যেমন ধরো যদি এরকম একটা ইন্ডাক্টর হয়, তোমরা আমার সাথে সাথে ড্র করো। এটা হচ্ছে এয়ার কোর, অর্থাৎ এর ভিতরে কিছু নাই, কোনো কোর নাই। ঠিক আছে, তাহলে এটা এয়ার কোর। আর যদি এরকম একটা কোর থাকে, কোর থাকার পরে আমি এটাকে কয়েল পেঁচাই, তাহলে এবং এই কোরটা যদি ধরো কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের হয়, তখন ওইটাকে ফেরোম্যাগনেটিক যে ইন্ডাক্টর বলবো। কিন্তু এটা সিম্বলটা আবার এভাবে লিখবো না, সিম্বল লিখবো এইভাবে, সিম্বলটা হবে এইভাবে। ফেরোম্যাগনেটিক কোরই হবে, ভিতরে কোর আছে, কিন্তু আমরা সিম্বলটা এখানে দুটো টান দিব এরকম। ঠিক আছে, এখানে একটা কয়েল দিয়ে জাস্ট এখানে দুটো টান দিব, তার মানে এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক কোর। অর্থাৎ এখানে কোনো, এখানে একটা কোর আছে। ফেরোম্যাগনেটিক কোর মানে কি ম্যাগনেটিক এলিমেন্ট আছে এরকম কিছু স্যার? না না, ফেরোম্যাগনেটিক মানে এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে না আমাদের, এয়ার তো একটা ম্যাটেরিয়াল, এয়ার তো ধরো একটা রিল্যাকটেন্স আছে, কিন্তু ফেরোম্যাগনেটিক যে ম্যাটেরিয়াল বিভিন্ন আমরা পড়ছি যে কোবা ইয়া তোমার শীট স্টিল, কাস্ট আয়রন, কাস্ট স্টিল, ম্যাগনেটিক সার্কিটে পড়ছি না, তো ওই রকমের কোর যদি থাকে এবং ওইটার মধ্যে যদি আমি কয়েল পেঁচানো থাকে, বুঝতে পারছো, তখন এটাকে বলবো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোরের যে ইন্ডাক্টর। বুঝতে পারছো, তখন এটাকে আমরা এভাবে তো আর দেখাবো না, দেখাবো সিম্বল দেখাবো। এটা এটা হচ্ছে সিগুলো হচ্ছে সিম্বল। ঠিক আছে, মনে রাখতে হবে, যখনই ফেরোমেন এইভাবে দেখাবো তার মানে বুঝতে হবে এটা একটা কোর আছে, আর যদি এইভাবে দেখাবো তার মানে এয়ার কোর। তো যাই হোক, যখন আমরা অঙ্ক করব তখন আমরা একবারে ইন্ডাক্টর এইভাবেই দেখাবো, ফেরোম্যাগনেটিক কোর না এয়ার কোর এগুলো আমাদের দেখার এত সময় নেই। তো এই দুইটা যে আমাদের ইন্ডাক্টর, এটা হচ্ছে ফিক্সড ইন্ডাক্টর, ফিক্সড এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা বানানোর একবার কনস্ট্রাকশনের পরে আর চেঞ্জ করতে পারবো না। আর ইন্ডাকটেন্সের যে মেজারমেন্ট, ইন্ডাকটেন্সের যে পরিমাপ, এটাকে আমরা আর ভ্যারি করতে পারবো না, জাস্ট একবারে ফিক্সড। ঠিক আছে, ম্যানুফ্যাকচার কোম্পানিতে ফিক্সড একবারে যা দিবে ওইটাই আমরা জাস্ট আমরা ল্যাবে বিভিন্ন ভাবে ইউজ করব, কিন্তু
এটাকে ইন্ডাকটেন্সের পরিমাণ আমি চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে ফিক্সড ইন্ডাক্টর। যদি আরো বিস্তারিত বলি তাহলে এভাবে বলতে হবে যে এর যে ইকুয়েশন অর্থাৎ পারমিয়েবিলিটি এ নাম্বার অফ টার্ন আর লেন্থ এগুলা কি ফিক্সড, আর এগুলা যদি ভ্যারি করা যায় তাহলে এটা হবে ভ্যারিয়েবল ইন্ডাক্টর। যেমন ট্যাপড ইন্ডাক্টর, একটা আমাদের ইন্ডাক্টর আছে ট্যাপড, এটা এরকম আবার এইখানে, তো এটাকে সরানো যায়, ঠিক আছে, ট্যাপিং করা যায়। ট্যাপিং করা যেমন ধরো এটাকে আমাকে মুভমেন্ট করতে পারি, এইটাকে ইন্ডাক্টরকে বলা হয় ট্যাপড। এটা এই জন্য ট্যাপিং করা মানে কি কম বেশি করা যায়। ট্যাপড ইন্ডাক্টর এটা এক ধরনের আমাদের ইন্ডাক্টর। আরেক ধরনের ইন্ডাক্টর আছে, এটাকে বলে আছে ভ্যারিয়েবল পার্মানেন্ট পারমিয়াবিলিটি টিউনড। এটাকে এভাবে প্রকাশ করা যায়, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালেরই তৈরি, কিন্তু এটাকেও যখন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি হইলো, যখন এটাকে ভ্যারিয়েবল করা যাবে অর্থাৎ কোনো আর্ম থাকবে এর ভিতরে, অর্থাৎ এটাকে পরিবর্তন করা যাবে, তখন এটাকে আমরা বলবো ভ্যারিয়েবল ইন্ডাক্টর। যখন এই সিম্বল থাকবে তখন তুমি এটা মনে করতে হবে এটার টার্ন সংখ্যাটা আমার পরিবর্তনশীল, পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো এটা এমন হইতে পারে যে তোমার এই দুইটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এমন হইতে পারে, যেমন ধরো এটা কনস্ট্রাকশন, আমাদের এইখানে একটু ইন্ডাক্টর আছে, আবার এটার সাথে এটা কানেকশন দিলে একটুকু ইন্ডাক্টর হয়ে যাবে, আবার এখানে এটার সাথে ইন্ডাক্টর হয়ে যাবে, আর চারটাই কানেকশন দিলে চারটা ইন্ডাক্টর হয়ে যাবে। এরকমের বলা, এরকমের কল্পনা করা যায় অনেকটা, ঠিক আছে। যেটা কানেকশনের উপর নির্ভর করবে, তবে তুমি কোথায় এখানে কানেকশন থেকে কানেকশন নিলে একটু ইন্ডাক্টর কাজ করবে, আবার যদি এখান থেকে একটু ইন্ডাক্টর কাজ করবে, টোটালটাও ইন্ডাক্টর কাজ করাইতে পারো, এটা তোমার ইচ্ছা। আমাদের যখন যতটুকু দরকার হবে তখন ততটুকু আমরা ইন্ডাক্টর আমি ব্যবহার করব। ভ্যারিয়েবল ইন্ডাক্টর ট্যাপিং করা না, জাস্ট আমরা কানেকশন সব করা আছে। কোনো ট্যাপিং করা মানে হচ্ছে এটা ঘুরিয়ে, কোনো নব থাকে এটাকে ঘুরিয়ে বা এটাকে টেনে কম বেশি করা যায়, আর এটা হচ্ছে জাস্ট তৈরি থাকে, জাস্ট কানেকশন আমি আমি ভ্যারি করতে পারি। এটা ম্যানুফ্যাকচার কোম্পানি যেভাবে বানায় ওই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। ওরা বিভিন্ন পয়েন্টস গুলা বলে উপরে দিয়ে দেয়, তখন ওই পয়েন্টস গুলাতে আমাদের কানেকশন দিতে হয়। এটাকেও তো আমরা ভ্যারিয়েবল যে ইন্ডাক্টর এটা বলতে পারি। এটাকে পারমিয়াবিলিটি টিউনড বলা হয়, এটা একটা নাম, পারমিয়াবিলিটি টিউনড ইন্ডাক্টর বলা হয়। এই ধরনের ইন্ডাক্টর আছে, আরো ইন্ডাক্টর আছে। এটা তো আমরা দেখলাম যে এক ধরনের ইন্ডাক্টর লম্বা, ধরো রেক্ট্যাঙ্গুলার বা সিলিন্ড্রিক্যাল যদি বলি, এটা এক ধরনের ইন্ডাক্টর আছে, ধরো স্ট্রেট লাইনের মতো। আরেকটা ইন্ডাক্টর আছে যে টরয়েড ইন্ডাক্টর বলে, টরয়েড ইন্ডাক্টর। এই ধরনের ইন্ডাক্টর কেমন তোমরা ম্যাগনেটিক সার্কিটে দেখে আসছো, এরকম একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর থাকবে, এই কোরের মধ্যে আমি কয়েল পেঁচাবো এইভাবে।
এইভাবে যদি যখন আমি একটু কয়েল পেঁচাবো, তখন আমার এই ইন্ডাক্টর, যেটা এটা একটা ইন্ডাক্টর। ম্যাগনেটিক সার্কিটে যা দেখে আসছো সবই আসলে এই আমাদের যে যতভাবে পেঁচানো আছে, আমি এভাবে কোর নিয়ে পেঁচাতে পারি বা সার্কুলার কোর নিয়ে পেঁচাতে পারি, সবই আমার ইন্ডাক্টরই বলবো, ঠিক আছে? কিন্তু অবশ্যই টরয়েডটা কোনটার ভিতরে পড়বে, ফিক্সড নাকি হচ্ছে ভ্যারিয়েবল? হ্যাঁ, টরয়েডে যদি তুমি ফিক্সড বা ভ্যারিয়েবল তুমি যদি অপশন রাখো, তাহলে দুইটার মধ্যে ইউজ করতে পারো। যদি কোনো এটা নরমালি এরকম ফিক্সডই থাকে। তো তুমি যদি ভ্যারিয়েবল করতে চাও, তাহলে আরো আর্ম লাগাতে হবে, একটা আর্মকে মুভেবল আর্ম তোমার ইউজ করতে হবে, বুঝতে পারছো? মুভেবল আর্ম ইউজ করতে হবে। যেমন ধরো এটাকে এখানে নেওয়া যায়, অথবা এমন করতে পারো, এমনও করা যায়, যেমন তুমি এইভাবে কিছুক্ষণ পেঁচাইছো, পরে আবার এখান থেকে কিছু পেঁচাইছো, এখানে একটা ইয়ার রাখছো, আবার এখান থেকে আবার পেঁচাইছো, আবার এখানে নিয়ে আসছো। তো আমি এটুকু কানেকশন দিতে পারি, তখন এটা ভেরিয়েবল হবে। এটুকু কানেকশন দিলে এটুকু ইন্ডাক্টর কাজ করবে। তো নরমালি এটুকু পুরাটাও কাজ করানো যায়। তো এটা আমার ইয়ার উপর নির্ভর করবে, ঠিক আছে? আমি কি ধরনের ইন্ডাক্টর হিসেবে কাজ করাচ্ছি। আমি জাস্ট এটা দেখালাম যে ইন্ডাক্টর টাইপ দুইটাই, যে ফিক্সড ভ্যারিয়েবল। টরয়েড যে ইন্ডাক্টর, যে এটা যেমন ধরো এরকম দেখতে লম্বা কোরের, রেক্টেঙ্গুলার একটা কোরের মধ্যে যে কয়েল পেঁচায় তৈরি করা যায়, আবার সার্কুলার কোর হলেও আমার এটা একটা ইন্ডাক্টর হবে। তো এটা অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে ইন্ডাক্টরে, বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করা হয়। তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডাক্টর অ্যাপ্লিকেশন দেওয়া আছে, একটা বক্স আছে দেখবা, এই বক্সের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডাক্টর আছে। এগুলা ইন্ডাক্টর ব্যবহার করা হয়, আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেখানে যেটা সুবিধা ওগুলা ব্যবহার করা হয় অ্যাপ্লিকেশন অনুযায়ী। এরপরে আরো ইন্ডাক্টর, ইলেকট্রনিক্স চিপ দিয়ে ইন্ডাক্টর বানানো হয়, যেমন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়েও আমার ইন্ডাক্টর তৈরি করা হয়। তো এইগুলো আমাদের বিস্তারিত দরকার নাই, কারণ ইলেকট্রনিক্স আমাদের কোর্সে নাই। তো এই জিনিসগুলো আমাদের এখন দেখার দরকার নাই। জাস্ট জেনে রাখো যে বিভিন্ন ধরনের ইন্ডাক্টর আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আমরা আমাদের ইন্ডাক্টর গুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে ইকুইভ্যালেন্ট সার্কিট of inductor, practical equivalent circuit, এটা অবশ্যই প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট যে সার্কিট। তো প্র্যাকটিক্যালি নরমালি ইন্ডাক্টর আমরা জানি যে একটু আগে পড়ছি, এটা হচ্ছে ইন্ডাক্টর। তো কিন্তু যেহেতু আমাদের এটা একটা কয়েল, ঠিক আছে, আমাদের কয়েল পেঁচানো আছে, তো এর মধ্যে যখন কারেন্ট যাবে বা আমি কোনো ভোল্টেজ যাবে, ভোল্টেজ দিব এর অ্যাক্রসে বা এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, তখন তার মধ্যে, আর এটা ম্যাটেরিয়াল তো আমার ধরো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা থাকে, তো ম্যাটেরিয়ালের মধ্যে ইম্পিউরিটিস থাকে। তো যার কারণে এই ভোল্টেজের কিছু পরিমাণ ড্রপ হয়, তো এই যে ড্রপ, তো যার কারণে ইন্ডাক্টর আসলে আইডিয়াল ইন্ডাক্টর যদি বলি, তাই এটা ইন্ডাক্টর, জাস্ট কয়েল পেঁচানো আছে, এটা আইডিয়াল ইন্ডাক্টর। কিন্তু প্র্যাকটিক্যালি এর মধ্যে যেহেতু কিছু ড্রপ হয়, এই জন্য প্রত্যেকটা ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়, যেহেতু একটা ভোল্টেজের ড্রপ হয় এবং ড্রপটা অল্প পরিমাণে, তো যার কারণে এটা তো
একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আইডিয়াল, এটা প্র্যাকটিক্যাল ইন্ডাক্টর, প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তবে এই রেজিস্ট্যান্সের পরিমাণটা খুবই কম, এটাকে নেগলেক্ট করা যায়। আমাদের যখন আমরা বড় কোনো ক্যালকুলেশন করি তখন আমরা এই ছোট ছোট যে ছোটখাটো যে রেজিস্ট্যান্সের যে ভ্যালু, এটাকে আমরা নেগলেক্ট করি ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা, আরেকটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, এটা হচ্ছে যেমন ইন্ডাক্টরের সাথে রেজিস্ট্যান্স দেওয়া হয়, আবার এটার সাথে প্যারালালি একটা ক্যাপাসিটরও লাগানো হয়। এটাকে কমপ্লিট ইকুইভ্যালেন্ট মডেল বলা হয়। কমপ্লিট একেবারে কমপ্লিট ইকুইভ্যালেন্ট মডেল। এটা এল, এটা আর, এটা হচ্ছে সি। এই ক্যাপাসিটেন্সটাকে বলা হয় স্ট্রে ক্যাপাসিটেন্স। এখন বললে স্যার, এখানে বলতে পারো যে স্যার এখানে আবার ক্যাপাসিটেন্স কেন আসলো? ক্যাপাসিটেন্সের তো কোনো কাজ নাই। ক্যাপাসিটেন্স আসার কারণ হচ্ছে, আমরা জানি যে ক্যাপাসিটর মানে হচ্ছে দুইটা প্লেট থাকে, তোমরা পড়ে আসছো এইচএসসি তে, যে দুইটা প্লেট থাকে এবং মাঝখানে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। তো যে প্লেটটা কি করতে পারে, চার্জ স্টোর করে রাখতে পারে, ঠিক আছে না? তোমরা এটা জানো, চার্জ স্টোর করে রাখতে পারে। এর মাঝখানে এয়ারও থাকতে পারে, এর মাঝখানে কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়ালও থাকতে পারে। আমরা ক্যাপাসিটর বিস্তারিত পড়বো এই ইন্ডাক্টর শেষ হলেই। সামনের ক্লাসে আমরা ক্যাপাসিটর পড়বো, আজকে ইন্ডাক্টর শেষ করে বলে। তো তার মানে দুটা প্লেটের মাঝখানে যখন একটা ইনসুলেটিং মিডিয়াম থাকবে, তখন ওই জিনিসটাকে আমরা একটা ক্যাপাসিটেন্স অর্থাৎ ক্যাপাসিটর বলতে পারি, ক্যাপাসিটর ফর্ম করে বলতে পারি। তো এইখানে তাহলে ক্যাপাসিটরটা কিভাবে ফর্ম করতেছে? এনি আইডিয়া? কেউ বলতে পারবা? এখানে হচ্ছে দেখো, যখন দেখো এখানে যে কয়েল আছে, দেখো একটা কয়েলের সাথে আরেকটা কয়েলের মাঝখানে একটা গ্যাপ আছে, এয়ার গ্যাপ আছে, বুঝতে পারছো? একটা কয়েলের মাঝখানে একটা এয়ার গ্যাপ আছে। তো এইখানেও তো চার্জ আছে, যেহেতু কারেন্ট যায়, এখানেও ইলেকট্রিক চার্জ, কারেন্ট তো যায়, কারেন্ট গেলে, কারেন্ট মানে আর কিছুই না, ডিকিউ বাই ডিটি, চার্জের যে ফ্লো একক সময়ে। তো চার্জ, এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে। তো এখানে যদি চার্জ থাকে, এখানে যদি চার্জ থাকে, এবং টাইমের ডিফারেন্সে এখানে চার্জের সাথে এখানে একটা ডিফারেন্স থাকে, এবং দুই চার্জের মাঝখানে এখানে এয়ার আছে আবার, আর এয়ার থাকার কারণে এখানে একটা ইনসুলেটিং মিডিয়াম হিসেবে থাকে, ইনসুলেটিং মিডিয়াম। তো যার কারণে প্রত্যেকটা কয়েলের মাঝখানে একটা আমরা ক্যাপাসিটর কল্পনা করতে পারি। প্রত্যেকটা টার্নের যে মাঝামাঝি একটা ক্যাপাসিটর, যে দুটা প্লেট, দুটা চার্জ রাখার যে প্লেট, আর মাঝখানে যে ইনসুলেটিং যে মিডিয়াম, যেখানে যেটা যখন এটা হয় তখন আমরা ক্যাপাসিটর যে বলি, এখানেও যে ক্যাপাসিটর ফর্ম করতেছে, এটা মাঝখানে একটা, এখানে একটা। তো ওভারঅল আমরা তো এখন আমাদের টার্ন তো অনেক থাকে, 2000 টার্ন বা 100 টার্ন, 3000 টার্ন। তো সবগুলা টার্নের মাঝামাঝি যে ইনসুলেটিং মিডিয়াম থাকার কারণে যে ক্যাপাসিটেন্স তৈরি হবে, তার সবগুলা ক্যাপাসিটেন্স মিলে আবার আমরা একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স দিব। এটা হচ্ছে আমার এই স্ট্রে ক্যাপাসিটেন্স, এবং এটা এই ইন্ডাক্টর আর রেজিস্টরের সাথে প্যারালালি থাকবে। এটাকে বলবো আমরা স্ট্রে ক্যাপাসিটেন্স। তো আমাদের তিনটা ইকুইভ্যালেন্ট সার্কিট। আইডিয়াল যদি বলি কোনো রেজিস্টর থাকবে না, প্র্যাকটিক্যাল বললে আর থাকবে, আর যদি কমপ্লিট বলি তাহলে ক্যাপাসিটেন্স থাকবে। যদিও এই ক্যাপাসিটেন্সটাকে আমরা
যখন অঙ্ক করব প্র্যাকটিক্যালি আমরা কোনো সলিউশন করব, এটা যেহেতু সি এর মানটা খুবই কম, এটাকে আমরা পুরোপুরি নেগলেক্ট করব। জাস্ট জেনে রাখলাম যে হ্যাঁ একটা ক্যাপাসিট্যান্স থাকে। ঠিক আছে, অনেক সময় ভাইবা বোর্ড ভাইভাতে অনেক কোশ্চেন হয়, বা প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্স সার্কিট ইন্ডাক্টরে ড্র করতে দেওয়া হয়। হ্যাঁ, তখন অনেকেই ড্র করতে পারে না, জানা থাকে না যে ক্যাপাসিট্যান্স থাকতে পারে। এখন আসো যে ক্যাপাসিট্যান্সের প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্স সার্কিট আমরা দেখলাম, এখন দেখব যে ইনডিউস ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ যেটাকে আমরা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে পারি, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে পারি। ঠিক আছে, ইনডিউসড ভোল্টেজ, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমাদের কি কারো মনে আছে যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশের যে ফ্যারাডের সূত্র, ইন্টারে খুব সম্ভবত ছিল, আমি এখন আছে কিনা জানি না, থাকার কথা, তোমরা পরে আসছো নাকি? মনে আছে ফ্যারাডেস ল? আমাদের লাইন হবে। এখন যদি এই নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে আমি কোনো কন্ডাক্টরকে রাখি, রেখে এটাকে উপরে নিচে করি, নাকি এটা ফ্লাক্স করবে, আর যদি মোশন দেই, ফোর্স দেই, ওঠানামা করে, তাহলেই কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স করবে। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে যে যদি কন্ডাক্টর ফ্লাক্সের চেঞ্জ পায়, কোনো কন্ডাক্টরে যদি ফ্লাক্সের চেঞ্জ পায়, তাহলেই তার মধ্যে একটা ভোল্টেজ জেনারেট হবে বা ভোল্টেজ ইনডিউসড হবে। এটাই হচ্ছে ফ্যারাডেস ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আকারে ফ্লাক্সটা কন্ডাক্টরে পড়বে, কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ প্রডিউস হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যারাডেস ল। এই ভোল্টেজটাকে আমরা বলবো ইনডিউসড ভোল্টেজ ই। ঠিক আছে, ইনডিউসড ভোল্টেজ ই। এখন কথা হচ্ছে যে তুমি এই যে আমরা নর্থ পোল সাউথ পোলকে ফিক্সড রাখছি, আবার এই কন্ডাক্টরকে একটা ফোর্স দিছি, উপরে নিচে উঠাচ্ছে, এটাও করতে পারি। তার মানে তাহলে কি হবে, এটাকে যদি উপরে নিচে উঠাই নামাই এইভাবে করতে থাকি, তাহলে এই ফ্লাক্সের একটা চেঞ্জ হবে। ঠিক আছে, ভালো করে একটা খেয়াল করো একটা কথা, যদি এখানে রেখে দেই, একটা হচ্ছে রেখে দিলে কিন্তু ফ্লাক্স কন্ডাক্টরে পড়বে, কিন্তু ফ্লাক্সের চেঞ্জটা হবে না, চেঞ্জ কিন্তু তখন থাকবে না। আর চেঞ্জ না থাকলে ভোল্টেজ প্রডিউস হবে না। শুধু ফ্লাক্স
শুধু ফ্লাক্স কন্ডাক্টরের মধ্যে পড়বে, কিন্তু তার মধ্যে তখন আমি কি পাবো না, ভোল্টেজ পাবো না। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হইতে হলে অবশ্যই অবশ্যই এই ফ্লাক্সের চেঞ্জ থাকতে হবে, ডিফাই বাই ডিটি। ডিফাই বাই ডিটি যখন হবে, ফ্লাক্সের চেঞ্জ যখন হবে, তখনই আমার ভোল্টেজ প্রডিউস হবে। আর এইটা কন্ডাক্টরকে আমি ফোর্স দিয়েও করতে পারি, অথবা কন্ডাক্টরকে স্থির রাখতে পারি, একে আমি এই নর্থ পোল সাউথ পোলকে আমি গতিশীল করতে পারি। এটাকে আমরা নর্থ পোল সাউথ পোলকে আমরা সরাতে পারি এবং উঠানামা করতে পারি। উঠানামা করে যদি কন্ডাক্টরের তখন ফ্লাক্সের চেঞ্জ হবে, তখন আমি এই কন্ডাক্টরের মধ্যে আমি কি পাবো, ভোল্টেজ পাবো। বুঝতে পারছো? দুইটাই হবে, কিন্তু লাগবে হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, স্যার আরেকবার বললে ভালো হতো। আরেকবার বলবো না, একটা ভিডিও দেখাই তাহলেই বুঝবা। একটা অ্যানিমেশন আছে, এটা দেখালে তোমাদের ক্লিয়ার হবে। দেখছো জিনিসগুলো? এই যে দেখো, দেখো আমি যেটা বলতেছিলাম যে আমি এখানে কয়েলকে ফিক্সড রাখছি, এটা গ্যালভানোমিটার প্যারালাল লাগিয়ে দিছি। আর এই যে পোল, নর্থ পোল সাউথ পোল, একে আমি দেখো মোশন দিব, এটাকে এর ভিতরে নিয়ে যাবো, আবার বাইরে আনবো, তখন এই গ্যালভানোমিটারের কাটা একটা বিক্ষেপ দিবে। অর্থাৎ রিলেটিভ মোশন যখন থাকবে, ফ্লাক্সের চেঞ্জ স্থির থাকলে কিন্তু, যদি স্থির থাকে তাহলে আমার দেখো এই যেখানে স্থির আছে, স্থির থাকলে কিন্তু গ্যালভানোমিটারে কাটার কোনো বিক্ষেপ হবে না। যেটা আমি বলছি যে স্থির আছে, দেখো এখানে গ্যালভানোমিটার কাটা বা ভোল্টেজ জিরো। আর যখনই এটা একটা রিলেটিভ মোশন পাবে, এখানে নর্থ পোল সাউথ পোল এখানে যাওয়া মানে কি, একটা ফ্লাক্স এর উপরে পড়া, ফ্লাক্সের চেঞ্জ হওয়া, তখনই গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দিবে। এই যে দেখো, যখনই মোশনটা শুরু হবে তখন একটা বিক্ষেপ দেবে। এটা হচ্ছে যে নর্থ পোল সাউথ পোল, পোলার পোলকে আমরা চেঞ্জ করতেছি। বা এমনও হইতে পারে যে যে দেখো পোল ফিক্সড, এই দেখো পোল ফিক্সড, নর্থ পোল সাউথ পোল ফিক্সড। আমি যা বলবো ওটুক বুঝলেই হবে, এটা একটা জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল, তো ওগুলো তোমাদের দরকার নেই এখনো। নর্থ পোল সাউথ পোল ফিক্সড, কিন্তু এটাকে যদি আমরা মোশন দেই, এই যে কয়েল দেখো, এটা একটা কয়েলও যদি হয় অথবা দুইটা কয়েলও যদি হয়, যদি এটাকে আমরা একটা মোশন দেই, তখন আমাদের এর অ্যাক্রসে ভোল্টেজ প্রডিউস হবে। বুঝতে পারছো? যেটাকে আমি যখন রোটেশন দিব, যখন এটাকে আমরা একটা রোটেশন দিব, এই যে দেখো, যখন আমি এটাকে রোটেশন দিব, রোটেশন দিলে কি হবে, রোটেশন দিলে দেখো এই যে কন্ডাক্টরটা ফ্লাক্স ফিক্সড, কিন্তু কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স করতেছে, ও কন্ডাক্টরের
সাথে আমাদের ফ্লাক্সের একটা রিলেটিভ মোশন আছে, অর্থাৎ ফ্লাক্সের একটা চেঞ্জ হচ্ছে d∅dt, তখন এই কন্ডাক্টরে ভোল্টেজ প্রডিউস হবে। দেখো, যখন এই মোশন হচ্ছে তখনই আমাদের, যখন স্থির হয়ে যাবে তখন আবার গ্যালভানিক কাটার বিক্ষেপ 0। বুঝতে পারছো? জি স্যার। এটাই যে আমরা কন্ডাক্টরকে স্থির রেখে এই পোলকে চেঞ্জ করতে পারি, আবার পোলকে স্থির রেখে কন্ডাক্টরকে আমরা ঘোরাতে পারি বা উপরে নিচে ফোর্স দিতে পারি। দুইটাতেই আমার এই জেনারেটেড ভোল্টেজ প্রডিউস হবে। আচ্ছা, এই ভোল্টেজ যে প্রডিউস হবে, এই ভোল্টেজ প্রডিউসের মানটা যদি কয়েলের টার্ন সংখ্যা বাড়ে এর উপর নির্ভর করবে। নর্থ পোল সাউথ পোল ইকুয়াল টু n d∅dt, অর্থাৎ এই টার্ন সংখ্যা যদি বাড়ে তাহলে এই ভোল্টেজের মানও কি হবে, বাড়বে। আগে তো একটা কন্ডাক্টর ছিল, এখন আমি অনেকগুলা কন্ডাক্টরের টার্ন এর মধ্যে কি করতেছি, উপরে নিচে উঠাচ্ছি বা একটা ফোর্স প্রডিউস করতেছি, যেখানে নর্থ পোল থেকে সাউথ পোলে একটা ফ্লাক্স যাচ্ছে, তখন এই ভোল্টেজের মানটা বেড়ে যাবে। হলো। এখন আসো effect of Lenge's law, effect of Lenge's law in inductor লিখতে পারি। ইন্ডাক্টরে লেঞ্জের ল এর ইফেক্টটা কি? লেঞ্জের ল তোমাদের কারো মনে আছে? এনিওয়ান? তড়িৎচালক শক্তি যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে আবার বাধা দেয় স্যার। তড়িৎচালক শক্তি যে কারণে সৃষ্টি হয় ওই কারণকে কি করে? বাধা দেয়। বাধা দেয়। বাধা দেয়। আচ্ছা, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, যদি এটা একটা ইন্ডাক্টর হয়, এটা যদি একটা ইন্ডাক্টর হয় আর এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় I, কারেন্ট ফ্লো হয় I, আচ্ছা, এখন এটা আবার একটা আছে যে কারেন্ট কিভাবে প্রডিউস হচ্ছে এর উপর নির্ভর করবে। আচ্ছা, এভাবে দেখি, কারেন্ট ফ্লো হচ্ছে I, টার্ন সংখ্যা। তো যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, ঠিক আছে না? তো নরমালি কারেন্ট গেলে তো তার চারপাশে ফ্লাক্স হয়ই, কিন্তু যখন একটা ইন্ডাক্টর তুমি নিয়ে আসবা, তখন ইন্ডাক্টরে দেখো প্রত্যেকটা কয়েলের মধ্যে দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো, ঠিক আছে না? কারেন্ট ফ্লো হবে, এই কারেন্ট ফ্লো হচ্ছে। তো যখনই কয়েলের প্রত্যেকটা এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে আর তখনই এর মধ্যেও এখানে তো ফ্লাক্স হচ্ছে, দেখো প্রত্যেকটা এখানেও একটা ফ্লাক্স প্রডিউস হবে, বুঝতে পারছো? এখানে একটা কি হবে, ফ্লাক্স প্রডিউস হবে, চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে। তো ম্যাগনেটিক ফ্লাক্সের এটা হচ্ছে এন সংখ্যা, টার্ন। আর
এইটা যদি পেঁচানোটা এমন ভাবে হয় এই তোমার পেঁচানোর পরে এটা নর্থ পোল সাউথ পোল হবে, তখন দেখবো আমরা এখান থেকে এখানে একটা ফ্লাক্স প্রডিউস হচ্ছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে গিয়ে একটা ফ্লাক্স যাচ্ছে, এদিকেও সিমিলারলি একটা ফ্লাক্স, একটা বড় হয়ে গেছে, যাই হোক একটা ফ্লাক্স প্রডিউস হবে। ঠিক আছে, যখনই এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স প্রডিউস হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে অল্টারনেটিং কারেন্ট, আমরা আচ্ছা একটা কথা এখানে বলি, না এই জিনিসটা বুঝতে কষ্ট হবে, আমরা যে এই জিনিসটা কেন পড়ছি, যে ফ্লাক্সের চেঞ্জ হলে আমরা কিন্তু নর্থ পোল সাউথ পোলকে ধরে রেখে দিছি ফিক্সড, আর ইন্ডাক্টরকে একটা ফোর্স দিছি, জাস্ট একটা ফোর্স দিতেছি, তো যার কারণে আমরা দেখতেছি কয়েলের মধ্যে একটা ভোল্টেজ প্রডিউস হচ্ছে, এই আর কিছু না। আর এইখানে আমরা কি করতেছি, এইখানে যদি আমরা সাপ্লাই দিই এসি সাপ্লাই দেই, এসি সাপ্লাই মানে কি অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট, একটা হচ্ছে এসি কারেন্ট। ডিসি কারেন্ট হচ্ছে এরকম ডিরেক্ট, সব সময় টাইমের সাপেক্ষে কারেন্টের যে ভ্যালু 10-10ই থাকবে টাইমের সাপেক্ষে। আর এসি কারেন্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে, দিক পরিবর্তী প্রবাহ, তোমরা জানো পড়ছো। তো যখনই আমরা এসি কারেন্ট দিব, এসি কারেন্ট দেওয়া মানে কি, এটা টাইমের সাপেক্ষে ফ্লাক্সের একটা চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের একটা চেঞ্জ হচ্ছে। আর যখনই কয়েলের মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হবে, ফ্লাক্সের চেঞ্জ মানেই হচ্ছে তার মধ্যে একটা কি হবে, ভোল্টেজ প্রডিউস হবে। কি বুঝতেছো? জি স্যার। একটু আগে আমরা কিন্তু ভোল্টেজ প্রডিউসার পড়ছি, এখন কথা হচ্ছে স্যার এটার সাথে এটা কিভাবে মিলাইলেন, আমি বুঝলাম না, এটা তোমার কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে যে আমরা এই কয়েলকে চেঞ্জ করে ফোর্স দিয়ে ফ্লাক্সের চেঞ্জ করে এটা ভোল্টেজ পাইছি, এটা তাইলে ভোল্টেজ প্রডিউস হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এসি সাপ্লাই দিই, যেটা ফ্লাক্সটাই অল্টারনেটিং কারেন্ট যদি হয়, তাহলে ফ্লাক্সটাও কি হবে, অল্টারনেটিং হবে না? বুঝতেছ? জি। আমি যদি এইখানে এসি কারেন্ট দেই, ধরো পজিটিভ হাফ সাইকেল দিলাম এইখানে, তাহলে এটা নর্থ পোল হবে, এটা সাউথ পোল হবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে বের হবে, নর্থ পোল সাউথ পোল, এদিক দিয়ে ফ্লাক্স যাচ্ছে, আরো যাবে, আমি একটা দিলাম। কিন্তু নেগেটিভ সাইকেলে, হাফ সাইকেলে, এটা নর্থ পোল হবে, এটা সাউথ পোল হবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে তখন ফ্লাক্স যাবে। কি ঠিক তো নাকি? বুঝতেছ? আচ্ছা, দুই হাফ সাইকেলে দুই রকমের ফ্লাক্স, পজিটিভ হাফ সাইকেল, এটা পজিটিভ হাফ সাইকেল, এটা দেখানো, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তো আমার কথা ওইটা, আমার কথা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কিনা, ফ্লাক্সের চেঞ্জ কখন হবে, কারণ আমার কারেন্টটাই পরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল কারেন্ট, এসি কারেন্ট। ফ্লাক্সের যখন এসি কারেন্ট মানে কি, ফ্লাক্সের যখন পরিবর্তন, এসি কারেন্টের ডিরেকশন যখন পরিবর্তন হবে এবং টাইমের সাপেক্ষে ভ্যালু যখন পরিবর্তন হচ্ছে, তার মানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। আর কয়েলের মধ্যে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে, তখন এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ প্রডিউস হবে। বুঝতে পারতেছ? এটাকেই বলে যে লেঞ্জের ল, লেঞ্জের ল। কারণ লেঞ্জের ল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, আমার এই কারেন্টটা যে কারণে সৃষ্টি হবে,
এই কারণকেই অপোজ করবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে এসি কারেন্ট আমার সৃষ্টি হয়ে গেছে। তো এই যে এসি কারেন্ট প্রডিউস হয়েছে, এই যে কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে এই ফ্লাক্স হবে, এই ফ্লাক্স হয়ে একটা ভোল্টেজ হবে, এবং এই ভোল্টেজটা এই ভোল্টেজকে কি করবে, বাধা দিবে, অর্থাৎ বিপরীত দিকে এই ভোল্টেজটা তৈরি হবে, যাতে এই ভোল্টেজটাকে কি করে, অপোজ করে। বুঝতে পারতেছ? এই লেঞ্জের ল অনুযায়ী আমার এই জেনারেটেড ভোল্টেজটা হবে, অর্থাৎ ই ইকুয়াল টু আমরা পাবো এন ডি ফাই বাই ডিটি ইনডিউসড, আর এই এনটা হচ্ছে নাম্বার অফ টার্ন সংখ্যা, আর ডি ফাই বাই ডিটি হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ, কি পরিমাণ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে এর উপর নির্ভর করবে। আর ফ্লাক্সের চেঞ্জ কি পরিমাণ হচ্ছে এটা নির্ভর করবে কি পরিমাণ কারেন্ট দিচ্ছি, সাপ্লাই কিভাবে কিরকম দিচ্ছি, ওর উপর নির্ভর করবে এই ফ্লাক্সের চেঞ্জটা। আচ্ছা, সাপ্লাই যদি আমার এরকম হয় ডি ফাই বাই, আমরা যদি এটাকে এইভাবে লিখি ডি আই এল, আই এলটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এল ইনটু ডি আই এর উপরে নিচে লেখা যায়, আর ডিটিটা নিচে লিখলাম, লেখা যায় না, এটা কাটাকাটি করলে এটাই থাকে। লেখার কারণ হচ্ছে যে আমরা জানি যে এন ডি ফাই বাই ডি আই, আর এটা হচ্ছে ডি আই বাই ডি এল, আর এল সমান সমান কি, খেয়াল করো, আচ্ছা এল সমান সমান তোমাদেরকে বলি নাই, এল সমান সমান এন ডি ফাই বাই ডি আই এল, এটা এটা মনে বলা হয় নাই, তো মিসিং হয়ে গেছে, বলা হয় নাই। আচ্ছা এটা বলে নেই, এন সমান সমান এল সমান সমান হচ্ছে এন ডি ফাই বাই ডি আই এল, অর্থাৎ কি পরিমাণ ইন্ডাকটেন্স, অর্থাৎ ফ্লাক্স যাবে কারেন্টের সাপেক্ষে, এটা হচ্ছে আমার ইন্ডাক্টর। এটা আমরা একটু বলে আসি, ইন্ডাক্টরের যে আমরা পড়ছি, ইন্ডাক্টরের এলটা নির্ভর করতেছে কি পরিমাণ টার্ন আর কি পরিমাণ ফ্লাক্স এই টাইমের সাপেক্ষে, যে কারেন্টের ডি ফাই বাই ডি আই এল, অর্থাৎ আমার কি পরিমাণ টার্ন সংখ্যা হবে আর এর চারদিকে কি পরিমাণ ফ্লাক্স যাবে, আমি যদি একক কারেন্ট ফ্লো করি, টার্ন সংখ্যা যদি ফিক্সড হয়, ওই পরিমাণ হচ্ছে ইন্ডাকটেন্স। ঠিক আছে, ইন্ডাকটেন্সকে যেমন এল ইকুয়াল টু মিউ এন স্কোয়ার এ বাই এল এভাবেও লেখা যায়, এল কে এভাবেও লেখা যায়, অর্থাৎ এন ডি ফাই বাই ডি আই এল, একক কারেন্ট ফ্লোতে এবং নির্দিষ্ট টার্ন সংখ্যাতে যে পরিমাণ ফ্লাক্স যাবে, যে পরিমাণ ফ্লাক্স থাকবে, ওকে আমরা বলবো ইন্ডাকটেন্স। কারণ আমরা জানি ইন্ডাকটেন্সে কারেন্ট দিলে চারপাশে কি হয়, ফ্লাক্সে পরিণত হয়, ম্যাগনেটিক এনার্জিতে পরিণত হয়। একক কারেন্টে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স পাবো, এটাকে আমরা বলবো ইন্ডাকটেন্স। একক কারেন্টে 1 অ্যাম্পিয়ার কারেন্টে যে পরিমাণ ফ্লাক্স পাবো, ইন্ডাকটেন্সের কাজই হচ্ছে ফ্লাক্স পাওয়া। একক কারেন্টে যে পরিমাণ ফ্লাক্স পাবো, এটা হচ্ছে ইন্ডাকটেন্স, টার্ন সংখ্যা তো ফিক্সড। এটা হচ্ছে এল সমান সমান এন ডি ফাই বাই ডি আই এল। আচ্ছা, এটা হচ্ছে এটাও ইন্ডাক্টর একটা ডেফিনেশন। তো এই যে এন ডি ফাই বাই ডি আই এল, এটাকে আমরা বলবো এল। তাহলে এখানে আসলো এল ডি আই বাই ডিটি, এটা হচ্ছে ইন্ডিউস ভোল্টেজ। তার মানে আমরা দেখলাম যে ইন্ডাক্টরে যে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে, এই ইন্ডিউস ভোল্টেজের মান হচ্ছে এল ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি, অর্থাৎ কারেন্টের চেঞ্জের সাথে এটা
এই ভোল্টেজের মানটা প্রপোর্শনাল, এলটা যেহেতু কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, তো যার কারণে কারেন্টের যে পরিমাণ চেঞ্জ হবে ওই পরিমাণ ভোল্টেজ আমার প্রডিউস হবে। বুঝতে পারতেছ? অর্থাৎ লেঞ্জের ল অনুযায়ী আমরা জানি যে এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টকে যে ভোল্টেজের কারণে প্রডিউস হচ্ছে, এখানে যে ভোল্টেজটা প্রডিউস হবে একটা সেলফ ইনডিউস ভোল্টেজ। দেখো নরমালি ভোল্টেজ যদি এখানে প্লাস হয়, হ্যাঁ, আর এই ভোল্টেজটাই কি হবে, এই ভোল্টেজের কারণে কারেন্টটা প্রডিউস হচ্ছে। আবার এই কারেন্টের কারণেই আমাদের একটা ফ্লাক্স হচ্ছে, ফ্লাক্সের কারণে আমার এই ভোল্টেজটা আবার কি হচ্ছে, প্রডিউস হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এই যে ভোল্টেজটা ইনডিউস ভোল্টেজ, এই ভোল্টেজটা আমার কি করতেছে, আগের ভোল্টেজকে বাধা দিতেছে, অপোজিট। ঠিক আছে? প্রডিউসড ভোল্টেজ দেখো মাইনাস থেকে প্লাস, প্রডিউসড ভোল্টেজ মাইনাস থেকে প্লাস। তো এখানে যদি ভোল্টেজ প্রডিউস হয় তো এটা কিন্তু মাইনাস থেকে প্লাসই হওয়ার কথা, কিন্তু এটা কি প্লাস মাইনাস, তার মানে কি আগের ভোল্টেজের বিপরীত। ঠিক আছে? লেঞ্জের ল, যে কারণে যেটা সৃষ্টি হচ্ছে, এখানের কারেন্টটা, এখানের ভোল্টেজটা কিন্তু এই ভোল্টেজের কারণে সৃষ্টি হচ্ছে, আর যে ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে এই ভোল্টেজটা আবার এই ভোল্টেজের বিপরীত দিকে, এখানে প্লাস। ঠিক আছে? তো যার কারণে লেঞ্জের ল অনুযায়ী যে ভোল্টেজটা প্রডিউস হবে, এই ভোল্টেজটা হচ্ছে আমার এই ভোল্টেজটাকে বাধা দিবে। আর এই ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে আমার টার্ন সংখ্যা এন ডি ফাই বাই ডিটি, কি পরিমাণ টার্ন সংখ্যা থাকবে আর কি পরিমাণ আমার ফ্লাক্সের চেঞ্জ হবে, যে পরিমাণ ফ্লাক্সের চেঞ্জ হবে ওই পরিমাণে আমি এই ভোল্টেজটা পাবো। ঠিক আছে? তো এখানে আমরা এটাকে আইএল দিয়ে লিখে এটাকে ইন্ডাকটেন্স বলতে পারি। তার মানে কনক্লুশন হচ্ছে এটা যে ইন্ডাক্টরের মধ্যে যে জেনারেটেড ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে, ইনডিউসড ভোল্টেজ, এটা হচ্ছে যে কারেন্টের প্রপোর্শনাল, কারেন্টের যে চেঞ্জ, কারেন্টের চেঞ্জের প্রপোর্শনাল, অর্থাৎ E ইকুয়াল টু এলডিআই বাই ডিটি। বুঝতে পারতেছ? স্যার ক্লাস শেষ করার আগে একটু ওভারভিউ দিয়ে শেষ করেন, মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো এই জন্য। বই পড়লেই সব ওভারভিউ হয়ে যাবে, সহজ জিনিস। অর্থাৎ ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পেয়েছি, ইনডিউস সমান এল ডিআই বাই ডিটি আইএল, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইন্ডাক্টরের ভোল্টেজ সমান এল ডিআই বাই ডিটি, একই জিনিস, জাস্ট এটা ইনডিউস ভোল্টেজটাকে ভিএল দিয়ে লেখা হয়। এখন কথা হচ্ছে যদি এই কারেন্টের চেঞ্জটা থাকে তাহলেই এই ভোল্টেজটা পাবো। আমাদের কন্ডিশন এটাই আমরা পাইছি যে কারেন্টের চেঞ্জ, টাইমের সাপেক্ষে কারেন্টের চেঞ্জ পাওয়া মানে এই ভোল্টেজটা পাওয়া। যদি এই চেঞ্জটা না থাকে কারেন্টের, তাহলে এই ভোল্টেজটা আমরা পাবো না। আর যদি, এবং এই কারেন্টের চেঞ্জটা তখনই থাকবে যখন এটা এসি কারেন্ট হবে, অল্টারনেটিং কারেন্ট হবে। কিন্তু যদি ডিসি কারেন্ট হয়, ডিসি কারেন্ট যদি হয় তাহলে কি হবে, ডিসি কারেন্টে কারেন্টের মান কি ফিক্সড না, এল ডি দাও এখানে 10, তাহলে কি হবে 10 কে ডিফারেন্সিয়েশন করলে 0 স্যার। 0। তার মানে কি যখন কারেন্টের চেঞ্জ থাকবে না, তার মানে আমরা তখন কি কোনো কি পাবো না, কোনো ভোল্টেজ পাবো না। অর্থাৎ কারেন্টের যখন কোনো চেঞ্জ থাকবে না, অল্টারনেটিং ফ্লাক্স থাকবে না, অল্টারনেটিং কারেন্ট থাকবে না, তখন ডিসি কারেন্ট হবে, ডাইরেক্ট কারেন্ট হবে, এরকম ডাইরেক্ট 10 অ্যাম্পিয়ারই সবসময়। তখন আমি ফ্লাক্সের চেঞ্জ পাবো না, কারেন্টের চেঞ্জ পাবো না। আমাদের ইনডিউসড ভোল্টেজ, লেঞ্জের ল অনুযায়ী যে ইনডিউসড ভোল্টেজ, ইন্ডাক্টর অ্যাক্রসে যে ভোল্টেজ প্রডিউস হবে ওটা 0। তখনই আমি ভোল্টেজ পাবো যখন আমি সাপ্লাইটা এসি দিব। এসি দিলে এখানে একটা ভোল্টেজ প্রডিউস হবে।
এটা হচ্ছে, এটি ভোল্টেজটাকে বলে সেলফ ইনডিউসড ভোল্টেজ, লিখে রাখো, সেলফ ইনডিউসড ভোল্টেজ। এটাকে অনেক সময় ব্যাক ইএমএফ বলা হয়, ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ দুইটাই নাম আছে, সেলফ ইনডিউসড ভোল্টেজ বলা হয়, আবার ব্যাক ইএমএফ বলা হয়। ঠিক আছে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে লেঞ্জের ল অনুযায়ী একটা ভোল্টেজ প্রডিউস হয়, যে ভোল্টেজটা আগের ভোল্টেজের বিপরীত, এটাকে আমরা সেলফ ইনডিউসড ভোল্টেজ বা ব্যাক ইএমএফ বলতে পারি, অথবা ইনডিউসড ভোল্টেজও বলতে পারি। এবং এটা অবশ্যই এসি কারেন্টের জন্য হবে, ডিসি কারেন্টে ফ্লাক্সের চেঞ্জ না থাকলে আমাদের এই ভোল্টেজটা প্রডিউস জিরো হয়ে যাবে। কি বুঝতে পারতেছ? এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। আমাদের ইন্ডাক্টর যতটুকু আমাদের লাগবে এতটুকু আমরা পড়ছি, আরো অনেক কিছুই আছে। আমরা নেক্সট ক্লাসে আরেকটু পড়বো ইন্ডাক্টর সম্বন্ধে, আরেকটু পড়া দরকার, এক ক্লাসে ইন্ডাক্টর শেষ করা উচিত না। আরেকটু পরে আমরা ক্যাপাসিটেন্স শুরু করব। তো ক্লাস শেষ হওয়ার আগে আমি আরেকটু বলি, ওভারভিউ দেই কি কি আমরা পড়ছি। প্রথমে আমরা ইন্ডাক্টর ডেফিনেশন পড়ছি, ইন্ডাক্টর কিভাবে বানায়, কি দিয়ে বানায়, কি কি কিসের কির উপরে ইন্ডাক্টর নির্ভর করে, ইন্ডাকটেন্সটা নির্ভর করে, প্রপার্টিটা এটা পড়া হয়েছে। কারেন্টের ডিরেকশন কিরকম হয় এটা দেখানো হয়েছে। কিভাবে রিলেটিভ পারমিয়াবিলিটির সাথে এয়ার ইন্ডাকটেন্স গুণ করলে আমরা অ্যাকচুয়াল ইন্ডাকটেন্স পেয়ে যাই, এটা দেখানো হয়েছে। এটা এক্সাম্পল বইয়ের মধ্যে আছে, বিভিন্ন টাইপস অফ ইন্ডাক্টর, ফিক্সড ভ্যারিয়েবল, ইন্ডাক্টর ইকুইভ্যালেন্ট সার্কিট, এরপরে ফ্যারাডেস ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দেখানো হয়েছে। আর হচ্ছে লেঞ্জের ল, সেলফ ইনডিউসড ভোল্টেজ অথবা ব্যাক ইএমএফ, ইন্ডাক্টরে এসি কারেন্ট দিলে যে ব্যাক ইএমএফ প্রডিউস হয় এটা কিভাবে আসে এটা দেখানো হয়েছে। ডিসি তে যে এই ব্যাক ইএমএফটা জিরো হয়ে যায় এটা দেখানো হয়েছে। বাস এই পর্যন্তই আমাদের আজকের পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা ইন্ডাক্টরের আরো দুইটা প্রপার্টি পড়ব, দুইটা প্রপার্টি পড়ে আমরা ইন্ডাকটেন্সকে শেষ করব। এর আগে আরেকটু কথা এখানে বলি যে আমরা যেহেতু পেলাম এটা যে এল ডিআই বাই ডিটি, তো এইখান থেকেও কিন্তু আমার ইন্ডাকটেন্সের একটা সংজ্ঞা দেওয়া যায়, এন ডি ফাই বাই ডি আই এল, এইখান থেকেও যেমন ইন্ডাকটেন্সের সংজ্ঞা দেওয়া যায়, এইখান থেকেও কিন্তু ইন্ডাকটেন্সের একটা সংজ্ঞা দেওয়া যায়। কিভাবে? একক কারেন্টের চেঞ্জ, এক কথায় যদি বলি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ডিআই বাই ডিটি একক অ্যাম্পিয়ার পার সেকেন্ড, একক সেকেন্ডে অ্যাম্পিয়ার পার সেকেন্ডে যে পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়, ঠিক আছে, একক এখানে এটা যে পরিমাণ ভোল্টেজ পাবো ওইটাই হচ্ছে আমার ইন্ডাকটেন্সের পরিমাণ, সেলফ ইনডিউসড ভোল্টেজ। অর্থাৎ কারেন্টের চেঞ্জ 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ডে যে পরিমাণ সেলফ ইনডিউসড ভোল্টেজ প্রডিউস হবে ইন্ডাক্টরে, কারেন্টের চেঞ্জটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ডে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হবে এটাই হচ্ছে আমার ইন্ডাকটেন্স। অর্থাৎ যদি ভোল্টেজ প্রডিউস বেশি হয় তাহলে ইন্ডাকটেন্সের মান বেশি, আর ভোল্টেজ প্রডিউস যদি কম হয় ইন্ডাকটেন্সের মান কম। সিমিলারলি এখান থেকেও বলা যায় একক কারেন্ট ফ্লো হলে একক কারেন্ট ফ্লোতে যে পরিমাণ ফ্লাক্স চারপাশে পাওয়া যায়, টার্ম সংখ্যা তো ফিক্সড, ওইটাই হচ্ছে আমার ইন্ডাকটেন্সের পরিমাণ। ঠিক আছে, আবার ইন্ডাকটেন্সের পরিমাণটা এভাবেও লেখা যায় n স্কয়ার বাই l, ঠিক আছে, এভাবেও লেখা যায়। আরো দুইটা প্রপার্টি আরেকটা অঙ্ক করে আমরা ইন্ডাক্টরের জিনিস শেষ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমাদের ক্লাসও একটু দেরিতেই শুরু হয়েছে, অনেকেই ছিল না ফার্স্টে।
আরেকটা জিনিস হচ্ছে, আমরা এক জিনিস দেখলাম যে এসি সাপ্লাই যদি দেওয়া হয় তাহলে ইন্ডাক্টর অ্যাক্রস একটা ভোল্টেজ আমি পাবো, কোনো প্রবলেম নাই এসি। কিন্তু ডিসি যদি দেওয়া হয়, ডিসি প্লাস মাইনাস, তাহলে আমার ইনডিউস ভোল্টেজের মান কত? 0। 0। ঠিক আছে, অর্থাৎ এসিতে ইন্ডাকটেন্স থাকবে, ভোল্টেজ থাকবে, কিন্তু ডিসিতে 0। 0 মানে কোনো ভোল্টেজ নাই। তার মানে কি, এটাকে আমরা ইকুইভ্যালেন্টলি শর্ট সার্কিট বলতে পারি। শর্ট সার্কিট, শর্ট সার্কিট পড়ছো? বেসিক সার্কিটে তো শর্ট সার্কিট পড়ার কথা। শর্ট সার্কিট জি, পড়ানো স্যার। হয়েছে না? শর্ট সার্কিট, ওপেন সার্কিট। আচ্ছা দেখো, কারণ কি দেখো, শর্ট সার্কিট মানে কি? শর্ট সার্কিট মানে হচ্ছে ধরো একটা ডিসি, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, আর এইখান থেকে এটা একটা কয়েল আছে, মানে শর্ট করা আছে, R1 R2 10 ভোল্ট। তো এইখান থেকে এটা আমার করা আছে, এটাকে শর্ট বলে। কারেন্ট হচ্ছে লো রেজিস্ট্যান্স পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ এখানে এসে দেখবে এখানে তো অনেক বাধা, আর এখানে তো শর্টকাট রাস্তা, কোনো বাধা নাই, এদিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে গিয়ে নিউট্রালে চলে যাবে। তার মানে কি এটা শর্ট হয়ে গেছে। আর শর্ট সার্কিটে, শর্ট সার্কিট মানে কি এই দুই টার্মিনাল শর্ট। আর শর্ট সার্কিট একটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টমিটার যদি লাগাই তো ভোল্টেজ কত বলো? 0 স্যার। ভোল্টেজ 0। শর্ট সার্কিটে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ 0, ভোল্টেজ 0 কিন্তু কারেন্ট নট 0। আর ওপেন সার্কিটে এটা আলাদা, আলাদা। ওপেন সার্কিটে ভোল্টেজ নট 0, কারেন্ট 0, মনে রাখবা। অর্থাৎ ইন্ডাক্টর ডিসি সাপ্লাইয়ে শর্ট সার্কিট। ঠিক আছে, আরো কিছু প্রপার্টি আমরা ইন্ডাক্টরের, এটা আমরা সামনে ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই থাক, যতটুকু দেখানো হয়েছে ততটুকু যদি মনে রাখতে পারো, সামনে আরো কিছু প্রপার্টি দেখবো, এটা আমরা তখন বুঝতে পারবো। অবশ্যই মনে রাখতে হবে, নাইলে আরো সামনে আর মাথা কিছু ঢুকবে না, ভুলে বুঝতে পারবো না। এজন্য যা দেখানো হয়েছে বইয়ের মধ্যে আছে, পড়ে নিবা বাসায়। কারো কোনো কোশ্চেন আছে? নাই? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।